জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। আমার ভিডিও দেখার গুরুজনেরা আপনাদিগকে আমার মহাপ্রভুকটি সময় প্রণাম এবং ছোটদিগকে আমার স্নেহ ভালোবাসা এবং আশীর্বাদ দান করে আমি আজ আমারই লেখা এই যে কবিতা কল্প লেখক নিমাইচন্দ্র প্রামাণিক অর্থাৎ এর আগেও আমি তিনটি কবিতা এই কবিতা কল্প বই থেকে একটি ভিডিওর মধ্যে সংগ্রহ করে মানে আপনাদের দেখার জন্য আমি কিছুক্ষণ পর কিংবা কাল সকালে ছেড়ে দেব বা আপনাদের মোবাইলে আমি রেখে দেবো, আপনারা দেখে পড়ে নেবেন বা দেখে নেবেন। আর আজ আমার আরেকটি কথা মনে পড়ে গেল, কাল নাকি আমাদের বাড়িতে বলেছে যে একটি মানে পড়িয়া খেতে বা একটি তলার মধ্যে মানে কয়েকটি গর্ত করে রেখেছে, সেখানে গাছ রোপণ করা হবে আর সেই বা বৃক্ষ রোপণ করা হবে। আর সেই কথাটা এই মাত্র আমার মনে পড়ে গেল, তাই আমার কবিতা গল্প বই থেকে আমারই লেখা আমি সেই ধরনের একটি কবিতা এবং আরেকটি কবিতা এই ভিডিওটির মধ্যে দুটি কবিতা আমি কিন্তু মানে সংগ্রহ করে রাখবো, তার বেশি রাখবো না, ভিডিওগুলো ছোট ছোট করবো। কেননা আপনাদের কালের দিনে মানে অনেক কাজ থেকে গেছে, তার উপর আপনারা পার্কে বেড়াতে যাবেন, তাহলে আমার ভিডিওগুলো কখন দেখবেন, সেই জন্য আমি ছোট ছোট ভিডিও করে আজকের দিনে মানে আপনাদের মোবাইলে আমি রাখতে চাইছি। এবার দেখুন, সেই কবিতাটির হেডলাইন হলো বা শিরোনাম হলো পরিবেশে বৃক্ষের অবদান। মানে এই যে আমাদের পরিবেশ, আমরা যে পরিবেশের মধ্যে সবাই বসবাস করি বা নিজেদের একটি পরিবেশ আছে, আর এই পরিবেশ সম্বন্ধে অনেক বইও আছে, প্রতি ক্লাসের এক একটি করে বই আছে। আর পরিবেশই হলো সবচেয়ে আমাদের জীবনের মূল কারণ। মানে আমাদের জীবনটাই যে পরিবেশের মধ্যে আমাদের জীবনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে, আমাদের জীবনটাকে মানে শান্তিতে মানে রাখতে পারে খালি পরিবেশ। সেই জন্য পরিবেশ, যেখানে যাব পরিবেশ, তার মানে আমরা একথাও বলবো যে আমাদের আশেপাশে চারদিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আমাদের হলো আমাদের মানে উচিত। আর যদি আমরা আমাদের আশেপাশে চারদিক যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখি, তবে আমাদের মানে অক্সিজেনের মধ্যে তাজা অক্সিজেন আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরকে মানে চিরদিনের জন্য বা আজীবন তক মানে পুরো তরতাজা করে রাখতে পারবে। কোনো রোগ বালাইয়ের জীবাণু সেখানে প্রবেশ করার মতো মানে তাদের হিম্মতে কুলাবে না, তারা প্রবেশ করার আগেই মানে রাস্তার মধ্যেই মারা যাবে। আর সেই সম্বন্ধে নিয়ে আমি একটি কবিতা শোনাবো। বলছে পরিবেশে বৃক্ষের অবদান, এই কবিতাটির শিরোনাম। এসো এসো গ্রামবাসী, এসো এসো শহরবাসী, এসো এসো ভারতবাসী, এসো এসো দেশবাসী, আমরা সবাই একসাথে শপথ করে বলি, নিজেদের পরিবেশ নিজেদের হাতে গড়ে তুলি, আমাদের নবজাত সন্তান সন্ততিদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল করে রাখি। আরো আমরা সকলে শপথ করে বলি, নিজ নিজ জায়গায় বৃক্ষরোপণে ভাগ নিয়ে যেন থাকি। এসো আমরা সরকারি আদেশ নিয়ে থাকি, জনসাধারণের রাস্তাগুলোতেও যেন প্রয়োজনীয় বৃক্ষ স্থাপন করতে পারি। বৃক্ষরোপণে দেশের উন্নতি হবে, নিজেদের মন ও স্বাস্থ্য তন্দুরস্ত থাকবে, রাস্তাঘাট পুকুরে জল শীতল থাকবে, কর্মক্ষেত্রে ছায়ায় বসলে কষ্ট লাঘব হবে। কিছু বৃক্ষ ফলদানে আমাদের ক্ষুধা মিটাবে, ছায়া দানে আমাদের হৃদয় জুড়াবে, আসবাবপত্র দানে আমাদের বাড়ির সৌন্দর্য বাড়াবে, রাখাল পথিক ও আগন্তুকেরা আশ্রয় পাবে, আমাদের দেহে অক্সিজেনের অভাব মিটাবে, অতিরিক্ত সৌরশক্তি ধরে রাখতে পারবে, নানা পশু পাখির বাসস্থান যোগাবে, তাদের সর্বোচ্চ চূড়ায় শাবকেরা খেলা করবে, বাচ্চাদের বা শিশুদের বাবা মায়েরা সুখে নিদ্রা যাবে। বৃক্ষের অঙ্গ প্রত্যঙ্গে ও পত্রাদি দানে এবং ফুল ফল ঔষধি দানে আমাদের সমাজের উপকার বাড়াবে। তাহলে নিজেদের প্রতি বৃক্ষের অবদানের কথা ভাবি, সামান্য খরচে ও নিজেদের সাহায্য দিয়ে তাদের বিস্তার করি।
তাদের দেহের কাঠামোর উন্নতির ফর্মুলা বের করি, তাদের রোগ মুক্ত করার জন্য ঔষধ সিঞ্চন করি। উদ্ভিদ জগতের স্বাস্থ্য ঠিক তো জীব জগৎও ঠিক। না ভাবলেও তারাই আমাদের জীবন, তারাই হলো আমাদের সংসারের প্রাণ, তারাই হলো আমাদের খাদ্যের সার। তাদের দেওয়া অক্সিজেন দ্বারাই আমাদের হৃৎপিণ্ডের শিরায় উপশিরায় রক্তের সঞ্চালন। বৃক্ষ বিনা জীবন কল্পনা করা যায় না। বৃক্ষের এমন কোনো অঙ্গ নাই যা আমাদের কাজে লাগে নাই। হাজার হাজার বছর আগে চাষ ছিল না, তাই বন জঙ্গল কাটারও প্রয়োজন ছিল না। যখন থেকে চাষবাস শুরু হলো তখন থেকে বৃক্ষ কাটাও শুরু হলো। বন্য পশুরা আশ্রয় হারা হয়ে পড়লো, তারা আমাদের গ্রামে গঞ্জে প্রবেশ করতে লাগলো। উন্নত জাতের জন্তু জানোয়ারদের বংশ শেষ হয়ে পড়লো। ফল মাকড়ের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়লো। তাহলে আমাদের জঙ্গল কেটে লাভ কি হলো? তবে এসো সবাই মিশে আমরা আবারও জঙ্গল গড়ি, পশু পক্ষী সহ সব জীবেদের জীবন সার্থক করি, আর আমরা সবাই তরতাজা প্রশ্বাস গ্রহণ করি। তাই বৃক্ষ লাগানো নেই কোনো মানা, তবে কাটবে যে তার হবে 1000 টাকা জরিমানা। এই কবিতাটি আমি মানে এই আমাদের পরিবেশকে মানে সদল করার জন্য বা পরিবেশকে মানে সুস্থভাবে রাখার জন্য এবং আমাদের জীব জগৎকে সুস্থভাবে রাখার জন্য বা তাদের বাসস্থানে যোগানোর জন্য এই সম্বন্ধে নিয়ে আমি এই মানে কবিতাটি লিখেছি। এবার আমি আরেকটি কবিতা পড়ব, সেটি হবে কি কবিতাটির নাম দেখি আরেকটি কি পড়ব। আরেকটি কবিতা পড়ছি আমি, একটু দেরি হয়ে গেল, আপনারা কিছু মাইন্ড করবেন না। আজের কন্যা কালের ভারত জননী, মানে আমরা একই বলেছি যে শিশুরাই হলো ভবিষ্যতের নাগরিক। সেই রকম আজ যে কন্যা সন্তানের জন্ম হয়েছে, কালই তারা ভারতের জননী হবে, ভারতের নাগরিক হবে, তারাও মা হবে, তারাও দিদা হবে। কেননা আমাদের আমরা কি বলেছে, অনেকেই বলেছেন কবিদের মধ্যে লেখকদের মধ্যে যে কারোর জীবনেই সবদিন সমান যায় না। আজ আমরা শিশু তো কাল যুবক বা কিশোর, কাল কিশোর তো আরো কিছুদিনের মধ্যে যুবক, আবার কিছুদিনের মধ্যে যুবক তো মানে পূর্ণাঙ্গ মানুষ বা বৃদ্ধ। মানে এইভাবে সংসারটা জীবের উপর, যে কোনো জীব বা জীব জগৎ বা এবং উদ্ভিদ জগতের মধ্যে মানে বয়ে চলেছে। কারো হাত নেই যে ঝরা পাতার মর্মরিত বিদায় বাঁশি বাজার প্রাককালে অলিগুঞ্জন মুখরিত বনপথে। তার মানে কি ঝরা পাতার মর্মরিত বিদায় বাঁশি বাজার প্রাককালে, এই কথাটির অর্থ আমি এখানে লিখেছিলাম ওই পয়লা মানে আমাদের জানুয়ারি 1 তারিখে। কেন লিখেছিলাম? ওটার আসল এই অর্থ নয় যে আমাদের পত্র ঝরে পড়ছে, একথা তো ঠিকই যে বসন্তের আগমনের আগে শীতের শেষে সব কিছু যারা পর্ণমোচী তাদের পত্র মানে প্রায় সময় থাকে না। যারা চিরহরিত উদ্ভিদ তাদের পত্র সবসময় থাকে, তারা কোনোদিনও মানে নলখাইড়া হয়ে যায় না। কিন্তু পর্ণমোচীদের একদিকে পত্র ঝরে যায় প্রতি বছর, আবার কিছুদিন পরে সেই পত্র মানে ছোট ছোট আবার গজিয়ে থাকে। কিন্তু সেই নিয়ে আমি মানব জীবনের বা জীব জগৎকে আমি বলতে চেয়েছিলাম যে আমাদের মতো বয়স্ক মানে বাবা মায়েরা, দাদু দিদারা সেই পত্র ঝরার মতোই একদিন না একদিন মানে ঝরে যাবেন, যা এই পৃথিবীতে উনাদের এই পৃথিবী থেকে অস্তিত্ব মিটে যাবে। কিন্তু তখন আমরা কেউ তাদেরকে বা ওনাদের সেই ঝরে যাওয়া রাস্তা থেকে মানে আমরা ফিরিয়ে আনতে পারবো না। তবে আমার এই কবিতা গল্প বইটিতে আমি সেই ধরনেরই একটি আমি কবিতা লিখেছি, আর সেই কবিতাটিও আমি মানে কি বলবো ভিডিও করে রেখেছি যে ধর্মের জয়, আর এরকম ভাবে কি একটা লিখেছি, ওইটা আপনারা পড়ে দেখবেন। আবারও আমি ওটা পড়ে শোনাবো। ভালোবাসার টান আর ধর্মের জয়, এই কবিতাটা পড়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি আজ সেই কোথায় বলতে গিয়ে আমি বলতে চাইছি, আজের কন্যা কালে ভারত জননী, এসেছে মা ভারত দেশে জন্ম নিয়ে কন্যা বেশে। তোমরাই মা লক্ষ্মীর আসন পাবে, কেননা তোমরাই ভবিষ্যতে ভারতের জননী হবে। নিজেদের সন্তানদের তোমরা তো বাসো মা ভালো, তার
চেয়েও আবার বেশি ভালোবাসো ভারত মাতার সবই সন্তানদের তত। তাই বলি মা, তোমরাই হলে আজের কন্যা, আবার তোমরাই হবে ভবিষ্যতে ভারত জননী। যদিও তোমরাই হবে সংযম রক্ষাকারিণী ও কমলিনী মাতা, তবুও মা তোমাদের জীবন শত্রুদের প্রতি কঠোরতায় ভরা। তাই তোমাদের সাহস ও উদ্যম পারবে দেশ মাতার সপক্ষে শত্রুদের প্রতি লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে হলেও দিতে। করে যাও, কেউ পারবে না তোমাদের বাধা দিতে। ধন্য তোমরা নারী হয়ে কোথায় পেলে এত সাহস? তোমরা না করলে শত্রুদের কে করবে দমন? তাই আবারও তোমাদের বলি, করে যাও, ধর্মের পথ থেকে ভারত মাতারে রক্ষা করে যাও। তবেই তো তোমাদের নাম যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসের পাতায় যাবে রয়ে। ধন্য তোমরা কন্যাশ্রী, ধন্য তোমরা মহিষাসুর মর্দিনী, একদিকে মমতাময়ী, অন্যদিকে কঠোরিনী। তাই তো মা, তোমাদের কার্য দেখি আমাদের মতো সব কবিরা বলে থাকি, তোমরাই কন্যাশ্রী, আবার তোমরাই ভারতের চিরাগ্নি। সামান্য আমি এই সার কথা বলবো। এই কবিতাটি দ্বারা আমি বলতে চাইছি, মেয়েদের অন্তর যতই কোমল আবার ততই কঠোর। তাই তাদের নিকট যতই ভয়ানক ভয়ানক কর্ম আসুক না কেন, তখন তারা পিছিয়ে না হেঁটে দেখে দিতে চায় যে কর্মপটুতায় ও সাহসের দিক দিয়ে আমরাও কম নই ছেলেদের অপেক্ষা। তাহলে আমি এই দুটি কবিতা আপনার এই ভিডিওটির মধ্যে আমি সংগ্রহ করে আপনাদের জন্য রাখলাম। আপনাদের যদি ভালো লাগে তা আপনারা পড়ে নেবেন। আজকে আমি কবিতা পড়ছি, আর একটু আমি বড় করে দিচ্ছি। সেটি হলো পথ চলাইবারের শিক্ষা। আমি কাঁদি না নিজের লাগি, কাঁদি শুধু ছোটদের লাগি। যারা পিছনে রয়েছে পড়ি, তাদের কেমনে সামনে নিয়ে আসি। তাই যাদের চাইলাম পথ দেখাইবারে, কিন্তু কারা যেন দিল মোর নয়নে অশ্রু ভরে। তবু আর কতই না অশ্রু ঝরাইবি। তাই ভগবানের নিকট প্রার্থনা করি, তাদেরকে কেমনে বুঝাইয়া পথে আনি। স্বপনে দেখিলাম নক্ষত্র পড়েছে খসি খসি, দেশ বিদেশের প্রতিটি রাজ্যে আসি। সেই নক্ষত্রের বীজ থেকে হলো সুন্দর বৃক্ষের সৃষ্টি। সেই বৃক্ষে ফুটিল সুগন্ধিতা পুষ্প পুষ্পিনী রাশি রাশি। আর সেটাই আসিয়া জুটিল কলিয়া ভ্রমরেরা সারি সারি। তারাই দিল দেশ সারা সুগন্ধিতায় ভরি, আর কৃতিকলায় হয়ে উঠল পারদর্শী। তারা চায় না টাকা পয়সা, চায় না ধন দৌলত, প্রকৃতরে চায় না তারা কারো অন্তরে ভালোবাসা। চায় শুধু দেশবাসীর নিকট নিছক মুখের ভালোবাসা নিয়ে একটি সুন্দর অভিনয় নাটক মঞ্চে দেখাইবারে। কিন্তু তাদের অন্তরের কথা কে পারবে জানতে? একমাত্র তারাই পারবে জানতে যাদের অন্তরে সুপ্ত কলা বীজের মধ্যে রয়েছে লুকিয়ে। আর ছাত্রছাত্রী, তাদের কথা আমি কেমন আর বলি। তাই শুনে তাদের মনে কত যে সাত জাগে, সারা বিশ্বের ভালো মন্দের বর্ণনা যাবে করে। কেউ বা হবে ডাক্তার, তো কেউ বা হবে ইঞ্জিনিয়ার। ডাক্তারেরা করবে সেবা দেশ মাতার জনতার, ইঞ্জিনিয়ারে করবে দেশের সৌন্দর্যতা আরো নতুন করে। আকাশেতে যাবে বা কেউ খোঁজ খবরের মঙ্গল গ্রহে, সেটাই নাকি আছে জীবেদের বাসস্থানের উপযোগী। তাই সেটাই ঘর বানিয়ে করবে তারা পৃথিবী গ্রহকে কম ভারী। শিক্ষক শিক্ষিকাগণ তাদের জগিয়ে দেয় উৎসাহ, উনারাই ছাত্রছাত্রীদের মনের আশা করেন পূরণ। উনারা কোনোদিনও শিক্ষাদানে করেন না কপট, ছাত্রছাত্রীদের শিক্ষা দেন ঝটপট। তাই ছাত্রছাত্রীরা মনোবাসনা পূরণ করতে পারে ফটাফট। তাদের চেষ্টায় সকল দেশ আজ উন্নত, নয়তো আমরা কি খেতাম, কোথায় থাকতাম তা কে জানতে। তাই সকল দেশ মাতারে বলি আমি, দেশ মাতে তাদের রাখো তোমার হৃদয় মন্দিরে যতন করি, যারা তোমাদের নিজ নিজ দেশের ছাত্রছাত্রী। তাহলে আমি এই ভিডিওটি এখানে রেখে শেষ করছি। আবারও আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো, আপনারা শুনতে থাকুন।